তো শীতকালের একটা লোভনীয় খাবার কিন্তু কাঁকড়া। আর এই কাঁকড়ার যে কোনো রেসিপিই কিন্তু শীতকালে ভীষণ সুস্বাদু খেতে লাগে। তো চলো আজকে এরকম কাঁকড়ারই একটা নিউ রেসিপি তোমাদেরকে দেখাবো। তো কাঁকড়ার রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি সুন্দরবনের একদম জ্যান্ত এবং ফ্রেশ কাঁকড়া। তোমরা দেখতেই পাচ্ছ যে কাঁকড়াগুলো কেমন নড়ছে, তো এগুলো একদমই জ্যান্ত কাঁকড়া। তো আজ আমি তোমাদেরকে একটা কাঁকড়ার রেসিপি শেয়ার করব। আর শীতকালে তো কাঁকড়া ভীষণই ভালো লাগে আমার খেতে, সেই জন্য এই রেসিপিটা আমি রেডি করেছি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো। তো ক্রাব কারি রেসিপিটা বানানোর জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এরকম জ্যান্ত কিছু ফ্রেশ কাঁকড়া। আর আমি বানিয়েছি কচুরমুখী দিয়ে। তো প্রথমে কচুগুলোকে এরকম লম্বা লম্বা সাইজে করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন বা মশলা যে যে উপকরণগুলো লাগে পরিমাণ মতো, এখানে দেখো আমি 2টো টমেটো নিয়েছি এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপরে আমি এরকম আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে এই লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে আমি বেশ গরম তেলে একটু ভেজে নেব লাল লাল করে। আর দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে। তো আলুটা ভাজার জন্য বা যে কোনো কিছু ফ্রাই করার জন্য তোমরা সাদা তেলও ইউজ করতে পারো বা সরিষার তেল ইউজ করতে পারো, তবে আমি বলবো সরিষার তেলই ইউজ করো, কারণ সরিষার তেলে টেস্টটা একটু ভালো আসে আমার মতে। আর দেখো আলুগুলো বেশ একটা লাল লাল ফ্লেভার চলে এসেছে। তো আমি আলুগুলোর মতো কচুগুলোকেও এরকম একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে আগে থেকে তুলে রাখবো। তো শীতকালের আর কি প্রথম হওয়া ফ্রেশ কচুগুলো কিন্তু খাওয়ার জন্য একটা বেস্ট আইটেম। আর এটা ছিল আমাদের গার্ডেনের একদম ফ্রেশ কচু, যেটা আমি আর কি তুলেছিলাম আর কি রেসিপিটা বানানোর জন্য। তো দেখো কচুগুলো মোটামুটি এরকম টাইপের লাল লাল করে তোমরা ভেজে নেবে, আর আমিও ভেজে নিয়েছি সুন্দর করে। তো চলো। তো কাঁকড়াগুলোকে ক্লিন করার জন্য তোমরা ব্রাশ ইউজ করতে পারো, তাহলে কাঁকড়াগুলোকে খুব ভালো করে ক্লিন করা যায়। এইবারে এই কাঁকড়াগুলোকে তুলে একটু গরম জলে দিয়ে এর উপরের যে দেখো ক্লোজ যে শক্ত অংশটা আছে ওই অংশগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কারণ কিছু কিছু কাঁকড়ার মধ্যে কিন্তু এরকম লাল লাল ঘিনু টাইপের হয়, যেটা এরকম দেখতে। তো তোমরা একটু গরম জলে ধুয়ে নেবে, আর সাইডের অংশগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবে, যে সবুজ অংশটা সেগুলো যেন না থাকে, তাহলেই আর কি কাঁকড়াটা পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবং ওইগুলো কিন্তু আর কি না খাওয়াই ভালো। তো এবারে আমি কাঁকড়াগুলোকে মোটামুটি ক্লিন করে নিয়েছি। এবারে এইগুলোকেই আবার একটু তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো ভাজার জন্য দিয়ে দিয়েছি, এখানেও আমি ইউজ করেছি সরিষার তেল। তো এরপরে ক্রাব কারি বানানোর জন্য যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেইগুলোই একটু আমি গ্রেট করে নিয়েছি। দেখো পেঁয়াজগুলোকে আমি মোটামুটি মিডিয়াম সাইজে কেটেছি এবং এই টমেটোগুলোও এরকম কেটেছি, আর আদা রসুনের পেস্ট করে নিয়েছি গ্রেট করে। তো তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো আর শিলে বেটেও করতে পারো মশলাগুলো। আমরা সবসময় শুনেছি যে শিলে বাটা মশলা বেশি টেস্ট হয়। তো তারপরে এরকম কড়াইতে তেল গরম করে আমি কিছু শুকনো লঙ্কা, 2টো এলাচ এবং 1 টুকরো ছোট্ট গরম মশলার টুকরো দিয়ে দিয়েছি। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এবারে আমি এখানে দিয়ে দেব মশলার সঙ্গে এবং ভাজতে থাকবো। তো পেঁয়াজের পরিমাণটা তোমরা তোমাদের আর কি ইচ্ছে মতো দিতে পারো। তোমরা যদি পেঁয়াজের পরিমাণটা মনে করো যে বেশি দেবে তো দিতে পারো, বা আমার মনে হয় কোনো কিছুই বেশি দেওয়া ঠিক নয়, কারণ পেঁয়াজটাও কিন্তু একটু জল জল করে দেয় মানে যে কোনো সবজিকে। তো তাই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়াই ভালো। এইবারে আমি পেঁয়াজগুলোকে ভালো করে সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আবার আদা রসুন পেস্টগুলোকে দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর বলে রাখি এখানে আমি একটা ট্রিক্স ইউজ করেছি, যেটা হলো একটা বাটিতে, ছোট্ট একটা বাটিতে একটু জল দিয়ে যে টমেটোগুলো আমি রেখেছিলাম সেই টমেটোগুলোকে আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কারণ টমেটোর খোসাগুলো হালকা হালকা সেদ্ধ করলে টমেটোর খোসাগুলো ইজিলি তোমরা ছাড়িয়ে ফেলতে পারবে, না হলে ওগুলো কেমন তরকারিতে ভাসতে থাকে। তো সেই জন্য আমি একটা বাটিতে একটু জল গরম করে টমেটোগুলোকে সেদ্ধ করে ওর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো তোমরাও চাইলে এই ট্রিক্সটা ইউজ করতে পারো। তো দেখো এই মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইবারে আমি শেষ
আর কি অংশে দিয়ে দেব সেই সেদ্ধ করা টমেটোগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে টমেটোগুলোতে কোনো কিন্তু খোসা নেই, এটা ইজিলি মানে তরকারির সঙ্গে বেশ সুন্দরভাবে মিশে যায়। এবং শেষে দিয়ে দেবো লঙ্কার কুচিগুলো। তো কাঁচা লঙ্কাও তোমরা ইউজ করতে পারো, আর হালকা মানে কালারের জন্য তোমরা একটু শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। তো এরপরে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো কিছু লবণ, আর যা যা মশলা দেওয়ার গরম মশলাটা আমি শেষেই দিই। তো তোমরা যদি চাও তো গরম মশলাটা শেষেই দেবে, সবার শেষে, ওটাতেই ভালো টেস্ট হয়। তার মধ্যে আমি একটু কাশ্মীরি মির্চি বা লাল মির্চি ইউজ করেছি যাতে আর কি কালারটা সুন্দর হয়। এছাড়া জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও তোমরা ইউজ করতে পারো। তো দেখো সেই মশলাগুলোই আমি সব দিয়ে দিচ্ছি, এগুলো পুরো আমি বাড়িতে আর কি নিজে বানিয়েছি। তো সেই বানানো মশলাগুলোই এখানে আমি ইউজ করছি। এবারে মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে লাল লাল হয়ে আর কি ভাজা ভাজা হয়ে গেছে। তো যখনই তেল ছেড়ে দিচ্ছে ঠিক সেই সময় আমি আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলোকে এই মশলার সঙ্গে আর কি দিয়ে দিলাম। তারপরে এইটাকে ভালো করে কিছুক্ষণ একটু নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো কাঁকড়ার সঙ্গে খুব ভালোভাবে আর কি মিক্স হয়ে যায়। তো আগে থেকে যেহেতু কাঁকড়াগুলোকে ভেজে রাখা আছে সেই জন্য খুব বেশিক্ষণ আর কি তোমাদের কুক করা লাগবে না, একটু হালকা নাড়াচাড়া করলেই মশলাগুলো এর সঙ্গে মিশে যাবে। তো দেখো মশলাগুলো বেশ ভালো করে কাঁকড়ার সঙ্গে মিশে এসেছে। এইবারে আমি আগে থেকে ভেজে রাখা কচু এবং আলুগুলোকে এই কাঁকড়ার সঙ্গেই একসঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তো কচু, আলু আর কাঁকড়াগুলো মশলার সঙ্গে বেশ ভালোভাবে আর কি মিক্স করে নিতে হবে এখানে। আর তোমাদের ইজিলি মিক্স হয়ে যাবে কারণ ওগুলো মোটামুটি রেডি হয়ে আছে। তো একটু তোমরা এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলোকে সব আলু এবং কচুর সঙ্গে সুন্দর করে মিক্স করে নেবে। তো এখানে একটা কথা বলি, আমি তারপরে এই মিক্স করার পরে আমি এটার সঙ্গে আর কি গরম জল ইউজ করেছি। তো তোমরা চাইলে গরম জলটা ইউজ করতে পারো কারণ গরম জলে একটু টেস্টটা ভালো হয়। তো যদি নাও চাও তাও ঠান্ডা জলও ইউজ করতে পারো। তো এবারে আমি ভাজা ভাজা হয়ে গেলে দেখো দিয়ে দিচ্ছি একটু সামান্য উষ্ণ গরম জল। তো পরিমাণ মতো জল তোমরা ইউজ করবে, আমিও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা মোটামুটি অল্পই রেখেছি কারণ একটু মানে খুব একটা বেশি ঝোল বা বেশি কারি করতে চাই না সেই জন্য। তো এরকম জলগুলোকে দিয়ে আমি এরকম ভালো করে নাড়িয়ে মশলাগুলোর সঙ্গে জলগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম। তো তোমরা এরপরে আর কি সুন্দর করে ঢাকা দিয়ে কুক করে নেবে 2-3 মিনিটের মতো আর কি। আর জলের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে সেই পরিমাণ বুঝে তোমরা আর কি কুক করবে। যেহেতু মশলাগুলো আগে থেকে ভাজা তাই জন্য বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই। তো গরম জল দিয়ে কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট কুক করে নেব। তো দেখো মোটামুটি এইরকম যখন একটু ফুট আসবে, জোরে জোরে ফুট আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে কারিটা মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখন আমি ইউজ করছি গরম মশলা একদম শেষের দিকে, আর গরম মশলাটা শেষের দিকেই দেবে। তো এটাতে একটা সুন্দর একটা গন্ধ আসে, ফ্লেভার আসে। আর গরম মশলার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা, তো সেই জন্য আমি এটাতে আর কি ধনিয়া পাতা ইউজ করেছি। তো তোমরা চাইলে মানে যাদের পছন্দ তারা ইউজ করতে পারো, বা যাদের পছন্দ নয়, এটাকে পছন্দ করো না এই গন্ধ বা ফ্লেভারটাকে, তারা অ্যাভয়েড করতে পারো। ক্রাব কারি রেডি। এরপর তোমরা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যেভাবেই খুশি খেতে পারো। তো এই রেসিপিটা তোমরা ট্রাই করে জানিও যে কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। আর সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের দিনটা শুভ হোক।